আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমরা সবাই জানি যে ২০০৬ সনের যে ১/১১ হয়েছিল, সেই ১/১১ সময়টিতে তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দীন সরকার অনেকে গ্রেপ্তার করেছিলেন। তো সেই গ্রেপ্তারকৃত লোকজন, তারা কেউ ডিবি অফিসে, কেউ বাইরে যে সকল ক্যাম্প তৈরি হয়েছিল সে সকল ক্যাম্পে, তারপর কেউ ডিজিএফআই অফিসে মারাত্মকভাবে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, বেধড়ক পিটুনির শিকার হয়েছেন। এবং আপনারা জানেন যে এ ধরনের কর্মকাণ্ডের ফলে সেই ১/১১ সময়টিতে যে একটা ভীতিকর অবস্থা ছড়িয়ে পড়েছিল, যারা চাক্ষুষ দেখেছেন, শুনেছেন, তারা সবাই এই ১/১১ সেই বীভৎস সময়গুলোকে স্মরণ করেন। ১/১১ সময় আরাফাত রহমান কোকো এবং তারেক রহমান সাহেব দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যেটা ব্যাপকভাবে প্রচারিত বা লোকজনের মধ্যে যেটি মানে মুখে মুখে ভাসছে, সেটি হলো ১/১১ কুশীলবদের নির্যাতনে আরাফাত রহমান কোকো মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং সেই নির্যাতনের কারণে তিনি মূলত মারা যান। তিনি পরবর্তীতে কিছুদিন জীবিত ছিলেন, কিন্তু ওই ১/১১ সময় তার উপর যে ধকল গেছে বা যে ধরনের পিটুনি গেছে, সেই পিটুনিটা তিনি আসলে ধারণ করতে পারেননি। এটার পক্ষে বিপক্ষে তার শারীরিক সুস্থতা অসুস্থতা নিয়ে নানা রকম কথাবার্তা রয়েছে। আমরা সেদিকে যাব না, তিনি যেহেতু প্রয়াত। কিন্তু যিনি জীবিত আছেন তারেক রহমান সাহেব, আমরা প্রথম থেকেই জানি যে তাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে পেটানো হয়েছে, এরকম ছবি ইন্টারনেটে ট্রল হচ্ছিল। যখন পরিস্থিতি শেখ হাসিনার পক্ষে ছিল, তারেক রহমান সাহেবের বিপক্ষে ছিল, তখন বলা হতো যে আসলে ঠিক আর্মি যে তাকে পিটিয়েছিল, মূলত আর্মির ক্রোধ ছিল, ক্ষোভ ছিল। মঈনুদ্দিন ফখরুদ্দীনের নেতৃত্বে ডিজিএফআই থেকে শুরু করে অন্য যে সকল কর্মকর্তারা তার উপর নির্যাতন করেছিলেন, মোটামুটি সবাই তারেক রহমান সাহেবকে পছন্দ করতেন না। এই গেল একটা পক্ষ। আরেক পক্ষ বলতেন যে তার প্রতি নির্দয় আচরণ করা হয়েছে, নিষ্ঠুর নির্মমতা প্রদর্শন করা হয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধানের সন্তান। তিনি কোনো রাজনৈতিক পোর্টফোলিও ধারণ করতেন না। সরাসরি তার বিরুদ্ধে ওইরকম কোনো ক্রিমিনাল কেস, যেটাকে বলা হয় মার্ডার কেস, অন্যকে মেরে ফেলা, হত্যা, গুম, এই জিনিসগুলো ছিল না। তিনি হাওয়া ভবন পরিচালনা করতেন, রাজনৈতিক কর্মকাণ্ড করতেন, চাঁদাবাজির অভিযোগ ছিল, দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু ঠিক মানুষ মেরে ফেলা, গুম করা, এই জিনিসগুলো তার বিরুদ্ধে ছিল না। ফলে এরকম একজন মানুষকে আপনি আইনের আওতায় এনে তাকে বিচার করতে পারতেন, তাকে সাজা দিতে পারতেন, কিন্তু তা না করে তাকে যেভাবে পিটিয়েছেন, মেরেছেন, এটা কোনো অবস্থাতেই সভ্য দুনিয়াতে হয় না। এটা অনেকে বলার চেষ্টা করছেন। এভাবে তারেক রহমান সাহেব যতদিন দেশের বাইরে ছিলেন, তার এই যে গ্রেপ্তার করা, ১/১১ সময় তাকে পিটিয়ে অসুস্থ বানিয়ে ফেলা, এই বিষয়গুলো মানুষের মুখে মুখে ভাসছিল, কিন্তু তিনি কখনো মুখ ফুটে এই ধরনের কোনো কথাবার্তা বলেননি। ক্ষমতায় আসার পর বা ক্ষমতায় আসার আগে হঠাৎ করে চরমোনাই পীর সাহেবের সঙ্গে বা ইসলামী আন্দোলনের সঙ্গে বিএনপির সম্পর্কটা খারাপ হয়ে যায়। তো ওই সময় চরমোনাই পীর সাহেব, ছোট পীর সাহেব মাওলানা ফয়জুল করিম সাহেব, তিনি প্রকাশ্য যাকে বলা হয় জনসভাতে বলেন যে আপনাদের নেতাকে মিলিটারিরা ধরে নিয়ে যে পিটিয়ে কোমর ভেঙে দিয়েছিল, মাজা ভেঙে দিয়েছিল, এটা কি এমনি এমনি করেছিল? অনেক অন্যায় করেছে, জুলুম করেছে, এবং এই কারণে মিলিটারি এই কাজগুলো করেছে। এরপর থেকে এটা মূলত বিএনপি বিরোধী যারা শক্তি, তারা এই ন্যারেটিভটিকে প্রচার করতে থাকে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে। চরমোনাই পীর আরেকটি কথা বলেছিলেন, চাঁদা পড়ে লন্ডনে, চাঁদা পড়ে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, এরকম একটা কী ধরনের শব্দ মিলিয়ে তিনি বলেছিলেন। ওটাও কিন্তু নিদারুণ বাজার পেয়েছিল। তখনও কিন্তু দলের পক্ষ থেকে
কিংবা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে তার কোনো আপনজন এই পীর সাহেবের বক্তব্যকে প্রতিবাদ করে বা তার বিরুদ্ধে কোনো মন্তব্য তিনি করেননি। তো সবাই ধরে নিয়েছিল যে তিনি আসলে পুরো বিষয়টা অ্যাভয়েড করতে চাচ্ছেন। অ্যাভয়েড করতে চাচ্ছেন কৌশলগত কারণে, এবং তিনি সেনাবাহিনীর সঙ্গে কোনো কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে যেতে চাচ্ছেন না। এটা